আজ তোমাদের সাথে একটু বকবক করতে এলাম। রোজ নিজের কাজ দেখাই, খাওয়া দেখাই, এইসব। আজকে একটু তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে এলাম। তো সেটাও একজনের রিকোয়েস্টে, সেটা হচ্ছে স্বাগতা দে সরকার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করতে। তো আমার প্রেগনেন্সি জার্নিতে সেরকম কিছুই নেই, কিন্তু তাও আমি শেয়ার করছি যদি কারোর হেল্প হয়, বা যারা এখন প্রেগনেন্ট আছো বা ভবিষ্যতে হবে, তাদের জন্য আমার মনে হয় কিছু জিনিস খুব হেল্প করবে। তো আমি আমি প্রথম জানতে পারি হচ্ছে ডিসেম্বরে, 8 ডিসেম্বর। হ্যাঁ, 8 ডিসেম্বর 2019। তো তার আগে আমার এরকম খেতে ইচ্ছা করছে না, তো মুখের টেস্ট নেই। তো আমি ভাবছি যে না, প্রথমে মুখের টেস্টিংটা আমি বুঝতে পারিনি। তো আমি ভাবছি যে আমার খেতে ইচ্ছা করছে, এরকম গা বমি দিচ্ছে, তো আমার বোধহয় অম্বল টম্বল কিছু হয়েছে। তো আমি তো র্যান্ড্যাক খাচ্ছি, রাতে জল মুড়ি খাচ্ছি। আমি ভাবছি যে না, এরকম অম্বল হয়ে থাকলে ভালো লাগছে না শরীরটা, তো দীপের কিছু হচ্ছে না, আমার কেন এরকম হচ্ছে, এসব ভেবে আমি জল মুড়ি খাচ্ছি, র্যান্ড্যাক খাচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। তো তখন আমি যখন একবার সন্দেহ হলো আমার যে এরকম কিছু নয়, তো তো তখন আমি বাড়িতেই প্রেগনেন্সি যে কিট হয় সেই কিটে আমি টেস্ট করলাম, তখনই পজিটিভ এলো। আর সেটাই 8 ডিসেম্বর আমি টেস্ট করেছিলাম। তো তারপর সাথে সাথে তো আমরা ডাক্তার দেখাতে যাই। ডাক্তার তো প্রেগনেন্সি ওই কিটটা দেখেই বললো যে হ্যাঁ, এটা তো একদম শিওর, আর ইউরিন টেস্ট করার কোনো দরকার নেই। আমাকে তখন বলে দিল এই করবে, এই খাবে, এই করবে, মানে কিছু বারণ করেনি আমাকে কখনো। তো ইভেন ভারী জিনিস তুলতেও কখনো বারণ করেনি, কিছুই বারণ করেনি আমাকে। তো আমাকে শুধু বলেছিল একটু ফলমূল বেশি করে খেতে, একটু দই টই বেশি করে খেতে, এইসব, আর দুধ খেতে। তো যাই হোক, ড্রাই ফ্রুটস এইসব। আর তারপর তো আমরা চলে এলাম। তো বললো যে 8 সপ্তাহে, তখন আমার ছিল বোধহয় 4 ছয় ছয় 6 সপ্তাহ ছিল তখন আমার। তো 6 সপ্তাহ ছিল আমি। তারপরে যখন আমাকে বললো যে তুমি 8 সপ্তাহ যখন হবে, 8 উইকস, তখন তুমি আসবে, তখন সোনোগ্রাফি হবে, কারণ 8 উইকসের আগে হার্টবিট আসে না, মানে হার্টবিটটা ধরা পড়ে না। তো যাই হোক, আমি তারপরে তো বাড়ি চলে এলাম আমরা, দিয়ে আবার 8 উইকসে গেলাম। তো ওখানে আমি তো তখন ব্যাঙ্গালোর ছিলাম, ব্যাঙ্গালোরে। ওখানে তো শুধু আমি আর দীপ ছিলাম, আর মৌ ছিল, আর ওই গোপাল কাকা, সুরশ্রী, ওদের দেখিয়েছিলাম, ওরা যাওয়া আসা করতো। হ্যাঁ, আর বড় নদীরাও তো তখন ছিল। তো মেনলি ঘরে ছিলাম আমি, দীপ আর মৌ। তখনও কিন্তু লকডাউন শুরু হয়নি। তো না, যখন আমি জানতে পারলাম মানে ডিসেম্বর, তখন কেউ ছিল না, তখন শুধু আমি আর দীপ ছিলাম। তো তারপরে তো আমরা বাড়ি এলাম, জানুয়ারিতে বাড়ি এলাম। বাড়ি এলাম তখন গোপাল কাকা, সুরশ্রী, ওদের বিয়েটা হলো। বিয়েটা হওয়ার পর যেই ব্যাঙ্গালোর গেলাম আমরা, তখনই আমাদের মানে লকডাউন শুরু হয়ে গেল। তো যাই হোক, সেই লকডাউন শুরুর পর থেকে মৌ ছিল আমাদের সাথে, মানে আমার ননদ। সম্পর্কটা এমন, মানে ননদ বলতেও আমার কেমন একটা লাগে, মানে ননদের সম্পর্কই নয় ওর সাথে আমার। যাই হোক, তো তারপরে এরকম 8 সপ্তাহ, 8 সপ্তাহে গেলাম। তো হার্টবিট পেলো। তো মানে কি বলবো, ভীষণ ভালো লাগতো দেখে আমার, যে মানে প্রথম স্ক্যানটার সময় ভীষণ একটা মানে উত্তেজনা ছিল যে দেখবো কেমন ব্যাপারটা, আর সব সময় একটা কেমন একটা ফিল হতো আমার, যে ভেতরে মানে একটা প্রাণ বাড়ছে। এটা একটা ভীষণ মানে আমার জন্য তো প্রথম। তো তো মানে কি বলবো, মানে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারছি না। মনে হতো যেন আমি যেখানে যাচ্ছি, খাচ্ছি, শুচ্ছি, যাই করছি, আমার ভেতরে একটা প্রাণ বাড়ছে। তো যাই হোক, এটা সর্বক্ষণ আমার মাথায় থাকতো। আর দীপ তো ভীষণ মানে সারাক্ষণ আমি কি খাচ্ছি না খাচ্ছি, কখন খাচ্ছি না খাচ্ছি, পেছনে লেগে থাকতো। তার মধ্যে ওর আবার কাজ ছিল। তো আমি কিন্তু সব করেছি, ঠিক আছে, মানে সব, মানে সব। সেটা মানে যারা নিয়মিত আমার ভ্লগ দেখো, তারা দেখতে পাবে আমি সারাটা দিন আমি টুকটাক টুকটাক কাজ করতাম, একটু রেস্ট নেওয়ার কোনো জায়গা ছিল না। সন্ধ্যের পর থেকে আমার একটু ক্লান্তি চলে আসতো, আমার উঠতে ভালো লাগতো না, সেটা কিন্তু 8 মাসের পর থেকে। তার আগে অবধি আমি কনস্ট্যান্টলি সব কিছু করেছি, সব কিছু, বাজার গেছি, সব কিছু করেছি। যেহেতু লকডাউন চলে এসেছিলো, তো তখন বাড়িতে বসে গেছিলাম। কিন্তু তার আগেও আমরা, আমাদের যে অ্যানিভার্সারি ছিল ফেব্রুয়ারিতে, 4 ফেব্রুয়ারি, তখনও আমরা কিন্তু ঘুরতে গেছিলাম ওখানে। তো
যাই হোক, কোনো সমস্যা কিন্তু কিছু হয়নি। ইভেন আমাকে ডাক্তার এটা বলেছিল যে তুমি কিন্তু রেস্ট নেবে না, তুমি যদি নর্মাল ডেলিভারি চাও তাহলে সব সময় একটা কাজের মধ্যে থাকবে, নিজেকে সচল রাখবে, এটা আমাকে বলেছিল। আর আমার যেহেতু এক তো কোনো উপায় ছিল না, হ্যাঁ মা চলে গেলে হয়তো আমি ঘোড়া থেকে খোড়া হয়ে যেতাম, কিন্তু যেহেতু কেউ যায়নি, কেউ যেতে পারেনি লকডাউনের জন্য, সেহেতু আমি সব করতাম। সমস্ত জিনিসপত্র এলে, অবশ্য জিনিসপত্র এলে স্যানিটাইজটা মৌ আর দীপ করতো, আমাকে করতে ধরতে দিত না বাইরের জিনিস। তো তারপরে হার্টবিট পেলো, তো তারপর প্রত্যেক মাসে মাসে আমি চেক আপে যেতাম। আস্তে আস্তে বড় হচ্ছে আমার, কিন্তু প্রায় 4 মাস 4.5 মাস এরকম পর থেকে আমার পেটটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। তার আগে কিন্তু নর্মালি কেউ দেখে বুঝতে পারবে না যে প্রেগনেন্ট, কারণ আমার এমনি একটু ভুঁড়ি ছিল। তো তখন আস্তে আস্তে পেটটা বাড়তে শুরু করলো। তারপরে 7 মাসে 7 দিল আমাকে দীপ আমাকে রান্না করে খাইয়েছিল 7 মাসে, হ্যাঁ 7 মাসে। তো তখনই আবার মানে ওই 7 মাসেই আবার 7 দিয়েছিল ওই সুরশ্রী, গোপাল কাকা সুরশ্রী, ওরা আমাকে 7 দিয়েছিল। আর 9 মাসের 7টা দিয়েছিল বর্ণবী, সেটা তোমরা ব্লগে দেখেছো। তো এইভাবে কেটেছে আমার প্রেগনেন্সি। আর আমি মানে অর্ধেক জিনিস খেতাম না। আর তারপরে হচ্ছে আমার প্রেগনেন্সিকালীন আমার সুগার ধরা পড়ে, ঠিক আছে, সুগার ধরা পড়ে। তার জন্য অনেক কিছু বারণ হয়ে গেল, আলু বারণ হয়ে গেল, মিষ্টি বারণ হয়ে গেল, ভাত খুব কম, সবসময় রুটি, মানে রুটি বেশি খেলেই ভালো হয়। তারপরে যাই হোক এই সবগুলো বারণ ছিল, কলা, ডাবের জল, এগুলো সব বারণ হয়ে গেল, ঠিক আছে। আর এমনিতে আমার ফল একদম ভালো লাগে না, ফল, দুধ, দই এগুলো মানে ভীষণ মানে অপছন্দের জিনিস। তো যাই হোক এগুলো আমি একদম খেতাম না। আর দইটা জোর করে খেতাম, টক দইটা। ফল কিন্তু আমি একেবারেই খাইনি। আর নিজে রান্না করে নিজে খেতে খুব বিরক্ত লাগে। তবে খাবারও যে ভালো করে খেয়েছি তাও কিন্তু না। মানে বলতে গেলে আমি পুরো প্রেগনেন্সিটা, শুধু মা যতদিন এসছে ততদিন আমি একটু ভালো খেয়েছি, সেটা 9.5 মাসের 8.5 মাসের সময় মা এসছে। তো তার আগে অবধি কিন্তু আমি খুব বিচ্ছিরিভাবে খেয়েছি, মানে অর্ধেক সময় ভাত ফেলে রেখেছি, ভাত ফেলে দিয়েছি। তো তাতে কিন্তু আমার বাচ্চার কিন্তু পুষ্টির কোনো সমস্যা হয়নি। আর আমারও খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ না, ওই ওই ঘটনাটা বলছি পরে। তো এরকমভাবে চললো পুরো প্রেগনেন্সিটা। আমরা তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেতাম, প্রত্যেক সপ্তাহে না প্রত্যেক মাসে ডাক্তার যেভাবে ডেট দিত আমরা সেইভাবে গিয়ে চেক আপ করতাম। তো এটা না একটু নামাই, নাইট এই রে, এইটা ঠিক আছে, এবার ঠিক আছে। তো যাই হোক সেইভাবে আমরা পুরো চেক আপটা করেছি। তো হঠাৎ 7 মাস এরকম আমার চলছে প্রেগন্যান্সি, তখন হঠাৎ একদিন রাত্রে খুব পেটে ব্যথা হলো। তো ডাক্তারের কাছে এমার্জেন্সিতে গেছিলাম আমরা, তখন সন্ধেবেলা এমার্জেন্সিতে গেছি। তো হঠাৎ করে একজন ডাক্তার বললো যে এরকম যদি লেবার পেন আপনার উঠে যায় তাহলে তো বেবি এখনই বার করে নিতে হবে, আপনার তাহলে প্রিম্যাচিওর বেবি হবে। আমি তখন শুনে ভাবলাম সে কি, না না না, এরকম করার কোনো দরকার নেই। আমার তো সেটা শুনেই ব্যথা সেরে গেল। যাই হোক দিয়ে ওরা বললো যে 24 ঘন্টা অবজারভেশনে রাখবে, একটু অ্যাডমিট করে দিতে। আমি অ্যাডমিটের নাম শুনেই দীপকে বললাম না 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 বাড়ি চলো, আমার কোনো অ্যাডমিট হওয়ার দরকার নেই, যা যা হবে দেখা যাবে। ওখানে ওরা আবার একটা বন্ডে সই করিয়ে নিল যে এরকম নিয়ে চলে গেছে, কিছু হলে আমাদের দায়িত্ব না। তো যাই হোক আমরা সই করে দিয়েছি। তো খুব টেনশন হয়ে গেছিলো তখন। তারপরে আবার আমরা তারপর আবার 1 মাস পর আমরা যেমন আমার ডাক্তারের ডেট ছিল সেরকম আবার ডাক্তারের কাছে গেছি। বললো হ্যাঁ বাচ্চা একদম ঠিক আছে, ইউএসজি করেছি, ইউএসজি তো বেবি একদম ওকে। তখন আবার শান্তি হলো। যাই হোক তো দিয়ে আমার ডেট ছিল হচ্ছে 27 জুলাই, মানে ইউএসজি অনুযায়ী 27 জুলাই আমার ডেট ছিল। আর ডেট ছিল তো আমরা মানে 23 তারিখ 23-24 এরকম তারিখ থেকেই আমরা ভাবছিলাম যে কি ব্যাপার, 27 তারিখ তো এন্ড ডেট, তার আগেই তো পেন উঠে যাওয়ার কথা, কেন পেন উঠছে না, এরকম একটা টেনশনে ছিলাম। আবার তার মধ্যে মানে যারা আমার ব্লগ দেখো তারা জানো, মানে ওই 27 জুলাইয়ের আগের সপ্তাহতেই আমরা ঘর চেঞ্জ করেছি। মানে ভাবো একটা বাড়ি চেঞ্জ করা মানে কতটা কাজ থাকে, বুঝতে পারছো। মানে প্রায়
আমি প্রায় 20 মিনিট দাঁড়িয়ে কাটিয়েছি, কারণ হচ্ছে এই বাড়ি থেকে সব সোফা টোফা নিয়ে চলে গেছে, বসার কোনো জায়গা নেই। তো আমি লাস্টের 10 মিনিট শেষকালে কমোডে গিয়ে বসলাম, কারণ আমার কিছু করার ছিল না, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো এইভাবে আমি কাটিয়েছি। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যদি কেউ নর্মালে করাতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এগিয়ে যাও, কারণ নর্মাল জিনিসটা এতটাই ভালো প্রসেস। হ্যাঁ, ওই সময় তোমার ভীষণ কষ্ট হবে, যেটা আনবিয়ারেবল, মানে ভীষণ কষ্ট, সেটা আমি মানে চাই না কেউ সহ্য করুক। কিন্তু সিজারের পরের যে কষ্টটা, সেটা আরও কষ্ট। সেটার থেকে ওই কষ্টটা অনেকটা ঠিকঠাক, মানে ঠিক আছে, একটু সহ্য করে নিলে বাচ্চাটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আর তোমার কোনো কষ্ট থাকবে না। তো আমরা ঘর টর চেঞ্জ করলাম। ঘর টর চেঞ্জ করার সময় আমাদের খুব টেনশন হচ্ছিল যে এই সময় না পেন উঠে যায়, এই সময় না কিছু হয়ে যায়। তো সেসব কিচ্ছু হয়নি। আমরা ঘর শিফট করলাম, নতুন ঘরে এলাম, তখন আমার মানে এন্ড ডিউ ডেট যেটা ছিল 27 জুলাই, ঠিক আগের সপ্তাহ। তো ঘর টর চেঞ্জ হলো, জিনিসপত্র অগোছালো ছিল সেসব ঠিক করা হলো। সব কিছু যখন সেটেল হলো, ঠিক 26 জুলাই সকালে, 27 জুলাই আমার এন্ড ডিউ ডেট ছিল। আর মানে ওই ডিউ ডেটটা যদি পেরিয়ে যেত, তাহলে ডাক্তার বলেছিল যে আপনি ভর্তি হয়ে যাবেন, আপনাকে ইঞ্জেকশন দিয়ে পেন ইনডিউস করা হবে, তো তারপরে আমরা ডেলিভারি করব। যাই হোক, তো লাস্টে মানে প্রত্যেকটা মানে 27 সপ্তাহ 27 উইক্সের পর থেকে আমার কিন্তু বাচ্চার পজিশন একদম নর্মালের ছিল। মানে 27 উইক্সের পরে আর বাচ্চা মানে চেঞ্জ করে না, পজিশন চেঞ্জ করতে পারে না, খুব কমই হয়, ডাক্তারই বলেছিল আমাকে। তো 27 উইক থেকেই দেখেছি যে একদম বাচ্চা একদম মাথা নিচের দিকেই আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, দিয়ে 27 জুলাই আমার সকালবেলা হঠাৎ, সকাল না তখন, হ্যাঁ সকালই 5:30-6টা এরকম সময় হালকা হালকা পেন মানে হচ্ছে। কিন্তু যেহেতু আমি প্রচণ্ড ঘুমের মধ্যে ছিলাম, পেনটা বুঝতে পারিনি। যখন পেনটা বেড়ে গেল, তখন আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখলাম আমার ব্লিডিংও হয়েছে। তো আমার তো টেনশন শুরু হয়ে গেল। দীপকে বলার সাথে সাথে ও অ্যাম্বুলেন্স ডাকলো, অ্যাম্বুলেন্সও সাথে সাথে চলে এলো। তো মা বললো কিছু না খেয়ে যাবি, একটু গরম দুধ খেয়ে যা। যে গরম দুধটা খেলাম, আরও ব্যথাটা একটু বেড়ে গেল, গরম জিনিস খেলাম বলে। তো অ্যাম্বুলেন্সে উঠলাম, মা আমার চুলটা বিনুনি করে দিল, আমি একটা নর্মাল কুর্তি পরলাম, বেরোলাম আমি আর দীপ। মানে ভেতরে খুব টেনশন হচ্ছে, তার মধ্যে এত যন্ত্রণাটা বেড়ে গেল। মানে গাড়িতে যেতে যেতে গাড়িতে গেলাম, গাড়িতে গিয়ে ওখানে যে নর্মাল একটা রুম আছে, লেবার রুম নয় ওটা, নর্মাল রুমে আমাকে শোয়ালো। তার কারণ হচ্ছে আমার করোনা নেগেটিভ না পজিটিভ ওরা তখনও জানে না। তো তারপর সাথে সাথে দীপের আর আমার দুজনেরই করোনা টেস্টের জন্য পাঠানো হলো স্যাম্পল। তো তারপরে যখন হ্যাঁ, তারপরে আমার ব্যথাটা খুব বেড়ে গেল। ওরা সেলাইন পুশ করলো। সেলাইন পুশ করার পরে মানে তখন আমার মনে হচ্ছিল আমি সিজার করে ফেলি, আমার নর্মালের দরকার নেই, ঠিক আছে। মানে আমি এত জোরে চেঁচিয়েছি যে দীপ যখন পেমেন্ট করছে, মানে বাইরে অনেকটা দূরে, সেখান থেকে শুনতে পাচ্ছে। সেদিন ছিল রবিবার ছিল, সেদিন অনেক স্টাফই ছিল না, অনেক ডাক্তারই ছিল না। তো আমি যে নর্মাল রুমটায় ছিলাম, সেখানে সবাই নিজের মতো কাজ করছে, আর আমি ভীষণভাবে মানে তারর স্বরে চেঁচিয়ে যাচ্ছি। আর সবাই নিজের মতো কাজ করছে, কারণ ওদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবাই এসে এরকম নাকি চেঁচায়। দীপ তখন ভেতরে আসতে চেষ্টা করেছিল, দীপকে বললো যে এটা তো কিছুই না, এরপর ও আরও চেঁচাবে। দীপও ভাবছে যে ওর জন্য এটা নতুন, ও ভাবছে কী হচ্ছে, মানে কী করছে, এর থেকে সিজার করে নেওয়া ভালো, সেরকম ওর মনেও একটু হয়েছিল। যাই হোক, তারপরে ভীষণ চিৎকার চেঁচামেচির পরে আমার ওই ভেতরের যে ওয়াটারটা ব্রেক করে দিল, ওরাই করে দিল। ওয়াটার ব্রেক হয়ে যাওয়ার পরে আমাকে বললো যে যখন ব্যথাটা হচ্ছে তখন আমাকে পুশ করতে হবে। আমার পক্ষে মানে সেটা যে কতটা কষ্টকর ছিল আমি জানি। যাই হোক, আর হাতে এদিকে সেলাইন চলছে, মুখে অক্সিজেনের মাস্ক, ঠিক আছে। তারপরে আমাকে নিজের পাটা ধরে আমাকে পুশ করতে হবে। তো
যাই হোক আমি করলাম। ওরা বারবার বলছেন বাচ্চার মাথা দেখতে পাচ্ছি, তুমি আরও জোরে পুশ করো। আমার ক্ষমতা সব শেষ তখন, ঠিক আছে, আমার আর ক্ষমতা নেই পুশ করার। আমি তখন ভাবছি যে আমি কী করব। আমাকে তখন ডাক্তার বললো যে দেখো এখন কিন্তু সিজারও করা যাবে না, বাচ্চাটা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে, মানে মাথাটা আরেকটু না বেরোলে ওটা বার করা যাবে না, ঠিক আছে, মাথাটা একটু বড় ছিল ওর, সবারই মাথাটা একটু বড়ই থাকে। তো আমি তখন ভাবলাম আমি কী করবো, আমার পক্ষে আর সম্ভব না, মানে আমার সব শক্তি শেষ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না ঠিক করে, সেলাইন চলছে বলে আমাকে জলও দিচ্ছে না। তো আমাকে বললো যে তোমার কাছে কিন্তু আর 15-20 মিনিট আছে, এর মধ্যে যদি না হয় তাহলে বাচ্চার কিন্তু শ্বাসকষ্ট হবে। তো সেটা শুনে আমি প্রাণপণ একটা পুশ করলাম। তো তারপর বুঝলাম যে ওখানকার চামড়াটা ওরা একটু কেটে দিল, নাহলে ওটা বার করা যাচ্ছিল না বাচ্চাটাকে। তো চামড়াটার কাটার ব্যথাটা তখন লাগেনি, কারণ তখন ওই ব্যথাটা এত বেশি ছিল, যেই বাচ্চাটা বার করে নিলে ব্যথা উধাও, ওই কাটার ব্যথাটা আমার একদম কনকনিয়ে উঠলো তখন। তো বাচ্চাটা বার করেই আমার হাতে দিল, বা ওর মাথাটা বার করেছি তখনই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, তারপরে দেহটা বার করলো, বার করে আমার হাতে দিল, আর আমি ধরে আছি ওকে, আমি মুখটাও দেখতে পাচ্ছি না, ওর কিছুই বুঝতে পারছি না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর তখন আমার সেই অবস্থাতেও আমি ছিলাম না, আমার ইচ্ছাও ছিল না, শুধু বাচ্চাটা কেঁদেছে, ও ভালো আছে এইটুকুই আমি জানতে পেরেছিলাম, এইটুকুই আমার জন্য তখন যথেষ্ট ছিল। তো দিয়ে যাই হোক, দীপ তো বাইরে থেকে ভাবছে যে আচ্ছা ওর চিৎকার বন্ধ হয়ে গেল, এটা আমাকে পরে বলছে, আর বাচ্চার চিৎকার হলো মানে যাক ঠিক আছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, ও বাইরে থেকে সব শুনছে। আর আমার একদম নর্মাল রুমে ডেলিভারি হয়েছিল, তার কারণ লেবার রুমে আমাকে নিয়ে যেতে পারিনি, আমার করোনার রেজাল্ট তখনও আসেনি বলে, আর আমার প্রচণ্ড পেন উঠে গেছিলো তাই জন্য। তো তারপরে বাচ্চাটা বার করে নিয়ে কর্ডটা কেটে নিয়ে তো চলে গেল বাচ্চাটাকে, ওইটুকুই কেটেছিল, তারপর আর একটু কাঁদেনি। আর আমার তখন শুরু হলো সেলাই, ওই কাটাটার অবশ করার ইঞ্জেকশন নিয়েছিল কিন্তু অবশ হয়নি, ওই অবস্থাতেই আমাকে সেলাই করছে। আর আমার মানে এখনও মনে পড়ছে আমার, যে আমি চিৎকার করে বলছি যে আমার লাগছে, ওখানটা অবশ হয়নি। তখন আবার একটা ইঞ্জেকশন দিল, তাতেও অবশ হয়নি। আমি দেখলাম ছেড়ে দিলাম, আমার আমার আর মানে চেঁচানোর আর কোনো মানে শক্তি ছিল না ভেতরে। তার মধ্যে সকালে সেই দুধ খেয়েছি, আর বাচ্চাটা হলো মোটামুটি 2টোর সময়, ঠিক আছে, তো আমার প্রচণ্ড হাড়ে খিদে পেয়ে গেছিলো, আর আর চেঁচানোর শক্তি আমার মধ্যে ছিল না। তো ওই অবস্থাতেই সেলাই করলো, আমি বললাম যা করছে করুক। তো সেলাইটা করলো, আমি দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করলাম, সেলাই হয়ে গেল, আমাকে নর্মাল এমনি বেডে শোয়ালো। তো তারপরে আমি যখন একটু শান্ত হলাম, তখন আমি একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করলাম যে ওটা ছেলে হয়েছে না মেয়ে, তখনও বললো তোমার ছেলে হয়েছে। তারপরে আমি নিজেই বাচ্চাকে কোলে নিয়ে, আমার যে কেবিন বুক করা ছিল সেখানে নিজেই গেছিলাম আমি বাচ্চাটাকে কোলে নিয়ে। তারপরে তো দীপকে ঢুকতে দিল না কোনো মতেই, আমি একাই ছিলাম বাচ্চাটাকে নিয়ে, একাই ওকে হাতে নিয়ে খাবার খেয়েছি, ওকে দুধ খাইয়েছি, নিজে খেয়েছি, সব কিছু একাই করেছি। এবং তারপরে সব মানে ফর্মালিটিস পূরণ করে, মানে প্রচুর সইটই করতে হয়, নিজেই নিজেকে ডিসচার্জ করিয়েছি, করে নিজেই ছেলেকে নিয়ে গাড়ি করে বাড়ি এসেছি। গাড়িটা অবশ্য দীপ বুক করে রেখেছিল, তো নিজেই গাড়ি করে বাড়ি এসেছি। বাড়ি আসার পরে তো মানে এদিকে তো এখানে ফোনে ফোনে ভীষণ খুশি সবাই, মানে আমি তো নার্সিংহোম থেকেই ভিডিও কলিং করে বন্ধুদের, বাড়ির সবাইকে দেখিয়েছি, মানে আমার তো কোনো কাজ ছিল না, আমি তো বাচ্চাটাকে নিয়ে বসে আছি। তো তখন একটা মানে ভীষণ মজার, প্রথম যখন ওকে দেখলাম তখন আমি সেই ব্যথা ভুলতে পারিনি, তাই জন্য ওকে মন ভরে যে দেখবো সেই এটাও ছিল না, এটা একদম কিন্তু আমি সত্যি কথা বললাম। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আবার কেমন মা, মা হয়তো ছেলেকে দেখেই সব ব্যথা ভুলে যাওয়ার কথা, কিন্তু না, আমি ভুলতে পারিনি। ছেলেটা হয়েছে সেটা একটা আনন্দ, কিন্তু ওই ব্যথাটা ভোলা যায় না সেই মুহূর্তে। আমি ভুলিনি, এখনও ভুলিনি, জানি না কবে ভুলবো। তো ওকে দেখে আমি প্রথম ভাবলাম যে আচ্ছা এটা আমার ছেলে, মানে আমাদের ছেলে, মানে এটা সম্পূর্ণ আমার। এইটা মানে আমি কী করে বোঝাবো, যাই হোক বোঝাতে পারবো না এটা আমি সেইভাবে, মানে আমার ভেতরে কি হচ্ছিল। মানে 2টো দিন আমি ওকে নিরিবিলিতে নিয়ে কাটিয়েছি, কেউ ছিল না রুমে, নার্সরা আসছিল যাচ্ছিল। তারপরে 2 দিন পর আমাকে ছেড়ে দিল, 2 দিন না 1 দিন পর, কারণ নর্মাল তো, 1 দিন পর ছেড়ে দিল, আর সেলাইয়ের জায়গাটা দেখে নিল, ব্যাস
ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে ব্যাঙ্গালোরে 3 মাস কাটিয়ে এখন আমি বর্ধমানে চলে এসেছি। এই হলো আমার প্রেগনেন্সির জার্নি। আর এমনি আর কোনো সমস্যা হওয়ার কথা ছিলও না, কোনো ক্রিটিক্যাল কিছু ছিল না আমার প্রেগনেন্সির মধ্যে, ভীষণ স্মুথ প্রেগনেন্সি ছিল। তবে হ্যাঁ, তোমরা যারা চাও যে নর্মাল ডেলিভারি হোক বা বাচ্চা সুস্থ থাকুক, তোমাদের কিন্তু যেটা খেতে ইচ্ছা করে মন থেকে সেটাই খাবে। এটা খেলে ওটা হবে, এটা খেলে বাচ্চা মাথায় চুল হবে, ওটা খেলে বাচ্চা ফর্সা হবে, ওটা খেলে বাচ্চা হেলদি হবে, একদম শুনবে না। তোমার যেটা খেতে ইচ্ছা করে তুমি সেটাই খাবে। তোমার শরীর থেকে পুষ্টি নিয়ে জন্মাবে, ঠিক আছে? আলাদা করে কিছু তোমাকে বাইরে থেকে পুশ করতে হবে না। আর এমনিতেও ডাক্তার ভিটামিনের কিছু ওষুধ দিয়ে দেয়। তোমার মন থেকে যেটা খেতে ইচ্ছে করে তুমি সেটাই খাবে। মনটা খুব হ্যাপি রাখবে, মনে কোনো কষ্ট রাখবে না, ওই জন্যই কষ্ট করে কিছু খাবে না। আমার নেহাত সুগার ছিল বলে আমি কষ্ট করে দইটা খেতাম, তাও সেটা বেশি দিন কন্টিনিউ করিনি, ঠিক আছে? যখন তখনই চিট করতাম, খেতাম না, তোমরা ভ্লগে দেখেছো। যাই হোক, এটাই আমার বলার। আর সমস্ত কাজ করবে, ওপর সিঁড়ি ওঠা নামা যাবে না, এই করা যাবে না, এসব একদম শুনবে না। মানে আমি তো শুনিনি, আমি তো সবই করেছি, ঠিক আছে? রীতিমতো গাড়ি করে বাজার গেছি, সবই করেছি, জামা কাপড় শুকাতে দিয়েছি, গাছে জল দিয়েছি, যখন লকডাউনে মাসি আসতো না ঘরও ঝাঁট দিয়েছি, সবই করেছি, কোনো চাপ নেই। মেন ব্যাপার কি জানো তো, তুমি এটা তোমার কোনো অসুস্থতা নয়, এটা তোমার মা হওয়াটা অসুস্থতা নয়। মা যখন হবে তুমি, তোমার শরীরে যখন একটা প্রাণ শক্তি মানে বাড়ছে আস্তে আস্তে একটা প্রাণ সঞ্চার হচ্ছে, তখন তুমি সব থেকে শক্তিশালী। তোমার শরীরে তখন হরমোনের খেলা চলছে, ঠিক আছে? তো সেটা কোনো অসুস্থতা ভেবে রেস্ট নেব, এটা করবো না ওটা করবো না, এগুলো একদম করবে না, ঠিক আছে? খোলা চুলে সন্ধ্যাবেলা বাইরে যাবে না, এসব একদম না। সব কিছু করবে, মন ভালো রাখবে, ব্যাস।